দৃষ্টি দেখে তিতাসকে পুনরায় থাপ্পড় মেরে বলল, টাকা সুন্দর করে টাকা বলছি, আর একটা দিব কিন্তু। কি কথা কানে যাচ্ছে না? তিতাস মার খেয়ে আর দাঁড়ালো না, গম গম শব্দ তুলে কেবিন ছেড়ে বেরিয়ে গেল। একটু পরে মিতুও বের হয়ে গেল। কেবিন থেকে বের হতে মিতুর সঙ্গে ধাক্কা খেলো। তার হাতে থাকা ফোনটা মেঝেতে লুটিয়ে পড়ল। বোধহয় ফোনের গ্লাস ফেটে গেছে। তবে লোকটি মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে দরদর করে ঘামছে। উনি ভয়ে আছে। হঠাৎ বলে উঠল, আরে মিতু, তুমি এখানে? মিতুর চেহারার দিকে তাকাতেই দেখলো মুখ ভর্তি হাসি নিয়ে ফোনটা তুলে মিতুর মুখোমুখি দাঁড়ালো। তখন মিতুর কলার সাথে তাকে দাঁড়াতে বলে সাইডে গিয়ে কথা বলতে লাগলো। আরমান ওর দিকে তাকিয়ে মিটিমিটি হাসলো। আরমান তার কলেজের বন্ধু। সে মিতুকে ছায়ের মতো ফলো করে বিয়ের আগে থেকে। তবুও তার তৃপ্তি যায় না, মনের খোরাক মেটে না, বরং ক্ষণে ক্ষণে তার সঙ্গ পেতে মনে আকাঙ্ক্ষা জন্মে। নিষিদ্ধ ভাবনা মস্তিষ্কে কিলবিল করে। এই মেয়েটার মধ্যে অদ্ভুত একটা ব্যাপার আছে, যেটা তাকে সর্বদা টানে, আকর্ষণ করে, বিমোহিত করে তোলে প্রতিটি মুহূর্তে। সে তার সুপ্ত অনুভূতির কথা মিতুকে জানাতে গিয়েও ফিরে এসেছে, পিছিয়ে গেছে। মনের কোণে লুকিয়ে রাখা গাঢ় অনুভূতি প্রকাশে বারবার ব্যর্থ হয়েছে শুধু একটা ভয়ে, যদি মিতু ভুল বোঝে অথবা তার সঙ্গে দূরত্ব সৃষ্টি করে। এসব ভেবে আরমান দীর্ঘশ্বাস ছাড়ল। তখন কল কেটে মিতু ব্যস্ততা দেখে বিদায় নিয়ে চলে গেল। তাকে কিছু বলার সময়ও দিল না। আইমানও আর না দাঁড়িয়ে বেরিয়ে পড়ল। এখানে আর কোনো কাজ নেই, শুধু মিতুর জন্য এসেছিল। মিতু বাসায় এসে কাপড় চেঞ্জ করতে করতে ভাবল, বর্তমানে একা ফ্ল্যাটে থাকি, কারণ পিয়াসের মৃত্যুর পরে আত্মীয় স্বজনেরা এসে উপদেশ দিয়ে যেতেন। কেউ বা চোখে আঙ্গুল দিয়ে বোঝাতে চাইতেন আমিও অপয়া, অলক্ষী, তার সংসার ভাগ্য খুবই খারাপ, নয়তো বিয়ের দিনেই বিধবা হতো না। মূলত এসব থেকে মুক্তি পেতে তার একা থাকা। এমন সময় কলিং বেলের শব্দ হলো। তড়িঘড়ি করে দরজা খুলে দেখলো ওর বাবা হাসিব চৌধুরী এসেছেন। মেয়েকে দেখে মৃদু হাসলেন। মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে বললেন, মা, তোমার নামে বিচার এসেছে। কিসের বিচার আব্বা? তিতাস দিয়েছে? ছেলেটা কিন্তু বেশ ভালো। জানি বাবা, তাকে একটা সুযোগ দিলে হয় না মা? তিতাস ভালো, তবে তাকে মেনে নেওয়া আমার জন্য কঠিন। গত 6 মাস আগে ওদের বাসায় পিয়াসের বউ হয়ে পা রেখেছিলাম, কিন্তু ভাগ্যের পরিহাসে আজ আমি বিধবা। আমার সেই ক্ষতই এখনো রক্তাক্ত, ক্ষত বিক্ষত। মেয়ের এ কথার জবাবে উনি আর কিছু বলতে পারলেন না, শুধু নীরবে দীর্ঘশ্বাস ছাড়লেন। বাবা, এসব বিষয়ে আমি পরে কথা বলবো, আপনি ভেতরে আসুন। এ কথা বলে তারা ভেতরে চলে যায়। এদিকে এখন রাত 2:21। তিতাস এখনো জেগে আছে, চোখে ঘুম আসছে না। একদিকে মায়ের অসুস্থতা, অন্যদিকে বড় ভাইয়ের মৃত্যু। মায়ের আশা বড় ভাইয়ের বউকে আমার সাথে বিয়ে দিয়ে বাড়িতে রেখে দেওয়া, অন্যদিকে ভাবি কিছুতেই রাজি হচ্ছে না। হঠাৎ পকেটে মোবাইল ফোন ভাইব্রেট হতে লাগলো। মোবাইলটা বের করে দেখে ফোনের স্ক্রিনে বড় বড় অক্ষরে লেখা মিতু ভাবি। ততক্ষণে পূর্বের কল কেটে ফোন নতুন উদ্যমে ভাইব্রেট হচ্ছে। তখন থাপ্পড় খেয়েও তার অভিমান কিংবা রাগ কোনোটি হয়নি। যদিও মিতু ভাবির উপর রাগ করতে পারি না আমি, কারণ সর্বদাই ওর মনে হয় ভাবি নিজের জায়গাতে সঠিক, নির্ভুল। কারণ সেও রক্তে মাংসে গড়া মানুষ, তার ব্যক্তিগত চাওয়া পাওয়া আছে, আত্মসম্মান বোধ আছে। সে কেন একই ভুল করবে যাকে বিয়ে করে